নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এই যে এসএসসি 26,000 চাকরি বাতিল হয়েছে। তো এই যে এখন রিপিটিশন দাখিল করেছেন, তো গত 18 তারিখ কিন্তু রিপিটিশন দাখিল করা হয়েছে। তো সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। রিপিটিশনের ডায়েরি নম্বর এবং শুনানি কবে নাগাদ হতে পারে। তো শেষ চেষ্টা কিন্তু এই পিটিশনই কিন্তু এখন রয়েছে চাকরি হারাতে, ঠিক আছে। তো কোন গ্রাউন্ডে পিটিশন দায়ের করা হয়েছে, কোন বেঞ্চে মামলার শুনানি হতে পারে, তো সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। এই যে কিউরিটি পিটিশন দায়ের করা হয়েছে, তো কতদিন পর রায় আসতে পারে তা একটা সম্ভাব্য। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ করে দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অর্জন রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরি খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, কিউরিটি পিটিশন কি, আশা করি গতকালকে আপনাদের সম্পূর্ণ তথ্য শেয়ার করেছি কিউরিটি পিটিশনের সম্পূর্ণ ডিটেইলস। তবুও সংক্ষেপে একটু বলছি। কিউরিটি পিটিশন হলো একটি শেষ আইনি প্রতিকার যা সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে আবেদন করার জন্য ব্যবহার করা হয়। বিশেষ করে যখন একটি রিপিটিশন খারিজ হয়ে যায়, এটি একটি বিরল সুযোগ যা গুরুতর অবিচার সংশোধনের জন্য দেওয়া হয়, এবং এটি কেবল তখনই বিবেচনা করা হয় যখন কোনো ব্যক্তির আইনগত প্রক্রিয়া অপব্যবহার শিকার হয় এবং মারাত্মক ত্রুটির সম্ভাবনা থাকে। তো এরা কিন্তু 2002 সালে রূপা অশোক হুরা বনাম অশোক হুরার এবং আনারের মামলা এই সুপ্রিম কোর্টে এই ধরনের প্রবর্তন করে, ঠিক আছে। তো কিউরিটি পিটিশন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আশা করি আপনারা জানেন। তো কিছু আপনাদের উদ্দেশ্য রয়েছে যে এটি একটি আদালত চূড়ান্ত রায়ের একটি গুরুতর ত্রুটি সংশোধন করার জন্য তৈরি করা হয়েছে, যা রিপিটিশন খারিজ হওয়ার পরে সম্ভব হয়। আইনি ভিত্তিও রয়েছে অবশ্যই। এটি ভারতীয় সংবিধানের একটি অংশ নয়, বরং এটি সুপ্রিম কোর্টের নিজস্ব ক্ষমতা এবং বিচারিক উদ্ভাবন থেকে উদ্ভূত হয়েছে। তো গতকালকে কিউরিটি নিয়ে আপডেট দেওয়া হয়েছে চ্যানেলে। তো সংক্ষেপে কিন্তু আলোচনা করা হয়েছিল, কোরম কিন্তু ডাই নাম্বার এবং কেসের এই যে কেস নাম্বার রয়েছে, সিআর নাম্বার, সম্পূর্ণ ডিটেলস কিন্তু দেখা হয়নি, শো করা হয়নি, হাইড করা হয়েছিল, ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা অনেক দেখতে পাচ্ছেন কেসের ডাই নাম্বার, তো সম্পূর্ণ ডিটেলস এখানে রয়েছে। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি না দেখেন তো কিন্তু আপনারা সম্পূর্ণ তথ্য বুঝতে পারবেন না, আশা করি ক্লিয়ার হতে পারবেন না। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, সমস্ত তথ্য এই ভিডিওতে আপনারা পাবেন। তো আপনারা অনেক দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিভিউ পিটিশন করা হয়েছিল। এই যে 18/5/25 তারিখে রিভিউ পিটিশন ফাইল করা হয়েছিল। রিভিউ পিটিশন কিন্তু ডিসপোজ করা হয়েছে, ঠিক আছে। এখানে সিআর নাম্বার রয়েছে 5/8/25 তারিখে, ঠিক আছে। এখানে শুনানির তারিখ রয়েছে অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার স্যার, অনারেবল মিস্টার জাস্টিস সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে কিন্তু রিভিউ পিটিশনের শুনানি ছিল। তো আপনারা অনেক সম্পূর্ণ ডিটেলস এখানে রয়েছে। কেসটা কিন্তু ডিসমিস করা হয়েছে, ঠিক আছে। তো রিভিউ পিটিশনটিকে খারিজ করা হয়েছে। তো ওপেন কোর্ট হিয়ারিংয়ের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করা হয়েছিল, কিন্তু তার আগেই রিভিউ পিটিশনটিকে খারিজ করা হয়েছে। তো রিভিউ পিটিশনটি দায়ের করা হয়েছিল, আপনারা অনেক শিখতে পাচ্ছেন সুপ্রিম কোর্ট, এখানে রয়েছে এজেন্সি দিল্লি এজেন্সি কোর্ট রয়েছে, তারপর আপনাদের নাম্বার, তো অর্ডার ডেট। তো গত 3/4/25 তারিখে যে অর্ডার দেওয়া হয়েছিল, তো সেই জাজমেন্টকে চ্যালেঞ্জ করা হয়েছে। আপনারা অনেক শিখতে পাচ্ছেন অর্ডার চ্যালেঞ্জ, জাজমেন্টটাই ফাইনাল জাজমেন্ট, ঠিক আছে। তো 25 তারিখে যে রায় দেওয়া হয়েছিল এই রিভিউ পিটিশনে, তো ওপেন কোর্ট হিয়ারিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছিল, কিন্তু এটাকে ডিসপোজ করা হয়েছে, ডিসমিস করা হয়েছে, খারিজ করা হয়েছে। তো 170+ রিভিউ পিটিশন কিন্তু খারিজ করেছেন সুপ্রিম কোর্ট। তো আশা করি আপনারা জানেন জাস্টিস সঞ্জয় কুমার স্যার, উনি কিন্তু আগাগোড়া থেকে এই মামলা শুনে আসছেন, তো সম্পূর্ণ তথ্য উনি কিন্তু জানেন। তো মামলাটি হয়তো কয়েকটি পিটিশন দেখার পরেই খারিজ করা হয়েছে, নইলে কিন্তু 170 রিভিউ পিটিশন দেখতে অনেক দিন সময় লাগতো। রিভিউ পিটিশনের যে রায় সেটা কিন্তু প্রকাশিত সময় লাগেনি, তো তার আগে কিন্তু রিভিউ পিটিশনের রায় কিন্তু হয়ে গেছিলো, ঠিক আছে। রিভিউ পিটিশনগুলো কিন্তু খারিজ করা হয়েছে। তো এবার চলে আসছি কিউরিটি পিটিশন। তো ডাই নাম্বার আপনারা শিখতে পাচ্ছেন সুদীপ পোরেল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। দেন চলে আসছে নেক্সট ডে ডাই নাম্বার এখানে রয়েছে, কেসটিকে ফাইল করা হয়েছিল, রিভিউ পিটিশনটিকে কিউরিটি পিটিশনকে ফাইল করা হয়েছিল 18/10/25 তারিখে। সেকশন আপনারা দেখতে পাচ্ছেন, কেস নাম্বার কিউরিটি পিটিশন, তো সিআর নাম্বার এখানে দেওয়া রয়েছে। দেন চলে আসছে নেক্সট ডে কেসের প্রেজেন্ট এবং লাস্ট স্টেট এখনও এখানে দেওয়া হয়নি, আপডেট করা হয়নি, স্টেটাস আপডেট করা হয়নি, ক্যাটাগরিও আপডেট করা হয়নি। পিটিশনার সুদীপ পোরেল, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, রেসপন্ডেন্ট পিটিশনার, এখানে পিটিশনার অ্যাডভোকেট নেম রয়েছে। তো তারপর চলে আসছি নেক্সট ডে রেসপন্ডেন্ট অ্যাডভোকেট দেওয়া হয়নি। তো আলিয়ার কোর্ট ডিটেলস আমরা একটু দেখি। তো আপনারা অনেক শিখতে পাচ্ছেন সেল নাম্বার সুপ্রিম কোর্ট, এজেন্সি স্টেট দিল্লি, এজেন্সি কোর্ট দিল্লি। তো কেস নাম্বার, অর্ডার ডেট 5/8/25। এই যে বন্ধুরা ভিডিওর শুরুতে আপনাদের দেখিয়েছি রিভিউ পিটিশন খারিজ করা হয়েছিল, সেই 5/8/25 তারিখে যে রিভিউ পিটিশনটি উঠেছিল এবং যে রিভিউ পিটিশনটি খারিজ করা হয়েছিল, তো তার উপর ভিত্তি করেই কিন্তু রিভিউ পিটিশন দায়ের করা হয়েছে, ঠিক আছে। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো জাজমেন্টকে চ্যালেঞ্জ করা হয়েছে, ঠিক আছে। এই যে রিভিউ পিটিশনের জাজমেন্ট দেওয়া হয়েছিল
তো সেই জাজমেন্টকে চ্যালেঞ্জ করে কিউট পিটিশন দায়ের করা হয়েছে। তো আশা করি আপনারা জানেন কিউট পিটিশন কিন্তু রিপিটিশনের উপরেই কিন্তু কিউট পিটিশন করা হয়, ঠিক আছে। তো কেসের সম্পূর্ণ ডিটেলস আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন কথা হচ্ছে এই যে কিউট পিটিশন দায়ের করা হচ্ছে এটা কিন্তু যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি অধিকার মঞ্চ থেকে কিন্তু এই কিউট পিটিশন দায়ের করা হয়েছে। অ্যাকচুয়ালি গ্রুপ সি গ্রুপ ডি কর্মীর পক্ষ থেকে কিন্তু এই কিউট পিটিশনটি দায়ের করা হয়েছে, ঠিক আছে। তো প্রায় মোটামুটি ভালোই কিউট পিটিশন দায়ের করা হবে। তো যেমন 170 রিপিটিশন দায়ের করা হয়েছিল, তো মোটামুটি ভালোই কিন্তু কিউট পিটিশনও দায়ের করা হবে। তো যদিও সিনিয়র অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের কথা অনুযায়ী তো বেশি সংখ্যক কিউট পিটিশন দায়ের করলেও কোনো বেনিফিটস হবে না। তো কয়েকটা কিউট পিটিশন দায়ের করলেও যেরকম বেনিফিটস এবং প্রভাব পড়বে প্যানেলে সেম একই কিন্তু বেনিফিটস প্রভাব পড়বে, নেগেটিভ পজিটিভ যে রায় আসুক, ঠিক আছে। তো এবার চলে আসছি কিউট পিটিশন দায়ের তো অলরেডি চলছে, ঠিক আছে। তো 18 তারিখ থেকে শুরু হয়েছে কিউট পিটিশন দায়ের হওয়া। তো কিউট পিটিশন আরও দায়ের করা হবে। তো এবার চলে আসছে যে কিউট পিটিশন রায় কতদিন পর দিতে পারে একটা সম্ভাব্য হিসাবে আমরা যদি ধরি। তো কিউট পিটিশনের রায়ের জন্য কোনো নির্দিষ্ট কিন্তু সময়সীমা থাকে না। এই পিটিশনটি রিভিউ পিটিশন খারিজ হওয়ার পর দাখিল করা হয় এবং এটি সুপ্রিম কোর্টের একটি বিশেষ প্রতিকার। আদালত যখন এই পিটিশনটি গ্রহণ করে তখন এটি প্রথমে 3 জন জ্যেষ্ঠ বিচারপতি এবং যদি সম্ভব হয় তাহলে মূল রায় প্রদানকারী বিচারকদের একটি বেঞ্চে পাঠানো হয়। এরপর বেঞ্চের শুনানির উপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হয়, রায় দেওয়া হয়, ঠিক আছে। তো আসলে বুঝতে পারলেন। তো সময়সীমা কিউট পিটিশন দাখিলের পর কোনো নির্দিষ্ট সময়সীমার মধ্যে রায় দেওয়া হয় না, এটা কিন্তু আপনারা একদম ক্লিয়ার, ঠিক আছে। কোনো সীমার মধ্যে কিন্তু রায় দেওয়া হয় না, এটি আদালতের প্রক্রিয়ার উপর নির্ভর করে। তো এটা কিন্তু টোটালি লং প্রসেস বলা চলে, অত্যন্ত লং প্রসেস, ঠিক আছে। তো রিভিউ পিটিশন খারিজ হওয়ার পরে কিউট পিটিশন দাখিল করা হয়। পিটিশনটি 3 জন জ্যেষ্ঠ বিচারক একটি বেঞ্চে পাঠানো হয়। তো অবশ্যই কিন্তু মূল মামলাকারীর বেঞ্চে পাঠানো হবে। এর আগে যে বেঞ্চে রায় দেওয়া হয়েছিল সেই বেঞ্চে কিন্তু পাঠানো হবে। তো অবশ্যই কিন্তু আপনারা আশা করি বুঝতে পারলেন। তো জাস্টিস সঞ্জয় কুমার স্যার উনি কিন্তু অবশ্যই কিউট পিটিশনে থাকবেন, সঙ্গে সিজিআই স্যার অবশ্যই থাকবেন। তো সেই বেঞ্চের পিটিশনটি কিন্তু বিবেচনা করে এবং নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু রায় দেওয়া হয় এই কিউট পিটিশন। তো এই যে কিউট পিটিশন দায়ের করা হচ্ছে বর্তমানে, শুনানি কবে নাগাদ হতে পারে এটার কিন্তু কোনো সময়সীমা নেই যে শুনানি কবে নাগাদ হতে পারে। তবে সুপ্রিম কোর্টে বর্তমানে এখন কিউট পিটিশন দায়ের করা হচ্ছে, ঠিক আছে, হওয়া শুরু হয়ে গেছে অলরেডি। তো মোটামুটি ভালোই কিন্তু কিউট পিটিশনও দায়ের হবে সুপ্রিম কোর্টে আশা করা যায়। যেমন রিভিউ পিটিশন অনেকগুলো দায়ের করা হয়েছিল। তো কোন গ্রাউন্ডে পিটিশন আশা করি আপনারা বুঝতে পারলেন। 5/8/25 তারিখে যে রায় দেওয়া হয়েছিল, রিভিউ পিটিশন ডিসমিস করা হয়েছিল, সেই 5/8/25 তারিখের জাজমেন্টকে চ্যালেঞ্জ করা হয়েছে, ঠিক আছে। তো কোন বেঞ্চে শুনানি আশা করি আপনারা বুঝতে পারলেন। আপনাদের অবশ্যই এর আগে মূল মামলায় প্রদানকারীর বেঞ্চে কিন্তু মামলা উঠবে, ঠিক আছে। তো এবার কথা হচ্ছে এই যে কিউট পিটিশন দায়ের করা হচ্ছে, তো রিভিউ পিটিশন তো খারিজ করা হয়েছে, এবার কিউট পিটিশন কতটা আশাবাদী চাকরিহারারা, তো আশা করি আমরা সকলেই জানি অনেকটাই আশাবাদী। তো কিউট পিটিশন এবার সুপ্রিম কোর্ট কীভাবে নেবে, মানে অ্যাকচুয়ালি এতটা গুরুত্বপূর্ণ চোখে দেখবে, এটাই হচ্ছে ব্যাপার। কারণ সব মামলা খারিজ করা হয়েছে এর আগে। তো এই যে কিউট পিটিশন দায়ের করা হচ্ছে বর্তমানে, তো কিউট পিটিশন কতটা গুরুত্বপূর্ণ সেটাই হচ্ছে ব্যাপার। বন্ধুরা আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এই যে 26,000 চাকরি বাতিল করা হয়েছে এই রায় কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চ দিয়েছিলেন, আশা করি আপনারা জানেন। প্রধান বিচারপতির বেঞ্চ থেকেই কিন্তু এই রায় দেওয়া হয়েছিল। তো অনেকটাই কিন্তু ক্রিটিক্যাল ম্যাটার। তো কারণ যেহেতু প্রাক্তন সিজিআইয়ের বেঞ্চে কিন্তু মামলা রায় দেওয়া হয়েছিল, তো অনেকটাই কিন্তু পিটিশনে যে ভালো কিংবা পজিটিভ রিপ্লাই আসবে এটা কিন্তু আশা অনেকটাই কম, ঠিক আছে। তো দেখা যাক, তবুও আশা তো রয়েছে চাকরিহারাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট, একটা ভালো খবর, সুখবর আসবে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়।